আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। রুহুল অর্ষার হাত ধরে পাশে বসালো। আদরের কমতি নেই যেন। তিয়াস লাফিয়ে গেল অর্ষার কোলে। তার নিজস্ব ভাষায় এবং আধো আধো বলিতে সে অনেক কিছু বলছে অর্ষাকে। অর্ষাও সিরিয়াস মুখভঙ্গি করে তিয়াসের সব কথা শুনছে, কখনো বা শব্দ করে হেসে উঠছে। আমিনা বেগম অর্ষাকে বললেন, কুসুম তো এই বাড়িতে প্রথম এলো, যাও ওকে বাড়িটা ঘুরিয়ে আনো। অর্ষা মাথা নাড়িয়ে সায় দিল। কুসুমও আমিনা বেগমের এই প্রস্তাবে বেশ খুশি হয়। তিয়াস অর্ষার কোলে, আর অর্ষা কুসুমকে ঘুরিয়ে ঘুরিয়ে সব দেখাচ্ছে। সব রুম দেখানো শেষ হলে ওরা ছাদে আসে। ছাদে ফল ফুলের বাগান, পুরো ছাদ জুড়েই গাছগাছালি। মাঝখানে একটা দোলনা রয়েছে। কুসুম গিয়ে দোলনায় বসলো। আরাম করে দোল খেতে খেতে বলল, তোর তো দেখি রাজ কপাল রে অর্ষা। কুসুমের কথাটি বুঝতে না পেরে অর্ষা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইল। কুসুম বলল, কার ভাগ্য কে নেয়, তাই না? তোর জায়গায় থাকার কথা ছিল কে আর এখন রাজ্যের রানী হয়ে গেলি তুই। একটু থেমে ফের তাচ্ছিল্য করে হেসে বলল, তুই অবশ্য এমনিতেও এ বাড়ির রানী হতি, বাড়ির ছোট রানী। তা আহিল কোথায়? তোর শোকে দেবদাস হয়ে গেছে নিশ্চয়ই। আহিলকে চড়িয়ে এসব বাজে কথা শুনে অর্ষার মেজাজ চটে যায়। সে চোখ মুখ শক্ত করে বলে, উল্টোপাল্টা কথা বলবে না ভাবি। আর কতবার বলবো, আহিল আর আমি শুধুই বন্ধু। কুসুম শ্লেষের সুরে বলল, হয়েছে, বন্ধু নাকি কি তা বুঝি আমি। আজকাল অনেক ভুল বোঝা শুরু করেছো। কুসুম চোখ দুটো বড় বড় করে বলল, বাপ রে, বড়লোক বাড়ির বউ হয়ে কি সাহস বেড়ে গেছে নাকি তোর? মুখে মুখে তর্কও করিস দেখি। অর্ষা বাঁকা হাসি প্রদান করে বলল, আল্লাহ যদি এই সাহসটুকু আমায় বিয়ের দিনও দিত, তাহলে অনেক বাঁচা বেঁচে যেতাম। ঢং করিস না তো। আহনাফকে আমার পছন্দ ছিল না, এ কথা ঠিক, কারণ ওই ছেলে চরম বেয়াদব। অবশ্য বেয়াদবিও তো তোর জন্যই করেছিল। কেয়ার বর হিসেবে পছন্দ না হলেও তোর জন্য তো ঠিকই আছে। মিথ্যা বলবো না, কেয়ার উপর এখন আমার রাগ লাগছে। ও তো দেখছি তোর চেয়েও চরম বোকা, নয়তো এই সুবর্ণ সুযোগ কেউ হাতছাড়া করে। যাই হোক শোন, কান্নাকাটি, মন খারাপ করা এসব বাদ দে। আইলের চেয়ে আহনাফ কোনো অংশে কম না। কুসুমের নিচু মানসিকতার সামনে কিছু বলার মতো ভাষা খুঁজে পাচ্ছে না অর্ষা। সে নিশ্চুপ থেকে হার মানতে বাধ্য হয়। লোভী স্বার্থপর ব্যক্তিদের সাথে সত্য মিথ্যা নিয়ে তর্ক করা বৃথা। সে আদতেই জানে তাদের অগোচরে অনেকেই হয়তো ভাবে আহিল এবং অর্ষার মাঝে অদৃশ্য অথবা নামহীন কোনো সম্পর্ক রয়েছে। তবে এসব চিন্তাভাবনা মিথ্যা বই অন্য কিছুই নয়। মেয়েদের যে তৃতীয় নয়ন থাকে, এই নয়ন দ্বারা তার প্রতি আকৃষ্ট যে কোনো ছেলের হাবভাব মনোভাব চট করেই ধরতে পারে। সেখানে এত কাছাকাছি থাকার পরও অর্ষা বুঝতে পারবে না? সে এটাও জানে মানুষের ভাবনার ওপর জোর করা যায় না। যার যা ইচ্ছে ভাবুক, সত্যটা নিজেরা জানলেই হবে। ভাই ভাবি রাতের খাবার খেয়ে একেবারেই গেল। যাওয়ার পূর্বে রুহুল আমিনা বেগমকে বলল, আন্টি, আমি কিন্তু কাল সকাল সকালই আসবো। এসে বোনের জামাইকে আমার গরিবের বাড়িতে নিয়ে যাব। 2 দিন থাকবে ওরা আমার বাসায়। এই বাড়িতে এসে কুসুমেরও পরিবর্তন হয়েছে। সেও রুহুলের সাথে সহমত পোষণ করে হেসে হেসে বলল, হ্যাঁ হ্যাঁ, একদম কোনো বারণ শুনবো না। আমরা আমাদের সাধ্যের মধ্যে ননদ আর ননদ জামাইকে আপ্যায়ন করব, কোনো ত্রুটি রাখবো না। আমিনা বেগম হেসে বললেন, তোমাদের বোন জামাই তোমরা নেবে, সমস্যা কি? ধনী গরিব কিছুই না রুহুল, আন্তরিকতা আর ব্যবহারই আসল। রুহুল সন্তুষ্ট চিত্তে হাসল। যাওয়ার পূর্বে তিয়াসকে অর্ষার কোল থেকে নিয়ে অর্ষার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, সকালে তৈরি থাকিস কেমন? অর্ষা ঘাড় নাড়িয়ে সায় দিল। রুহুল ফের বলল, আহনাফ কোথায়? দেখছি না যে। অর্ষা নিচু স্বরে বলল, উনি বাইরে গেছে। ও আচ্ছা, ভালো মতো থাকিস, কাল দেখা হচ্ছে। সাবধানে যেও। ওরা চলে যাওয়ার পর অর্ষাকে নিয়ে নিজের ঘরে গেলেন আমিনা বেগম। জহির চৌধুরী শুয়েছিলেন। অর্ষা সালাম দেওয়ায় তিনি উঠে বসলেন। সালামের উত্তর নিয়ে বললেন,
ওয়ালাইকুম আসসালাম। মা বসো। অর্ষা খাটের একপাশে বসল। তিনি জিজ্ঞেস করলেন, তোমার ভাই ভাবি চলে গেছে? জি। কি জানি ভেবে একটু চুপ থেকে তিনি শুধালেন। তুমি কি আমাদের উপর রেগে আছো? অর্ষা ঠিক বুঝতে পারল না কোন কারণে রাগ করার কথা জিজ্ঞেস করছেন তিনি, তাই চুপ করে রইল। তিনি দীর্ঘশ্বাস নিয়ে বললেন, আসলে তখন কিছু করার ছিল না মা, কি থেকে যে কি হয়ে গেল। তবে আমার ছেলেটা কিন্তু খারাপ নয়। কারণ জানতে পেরে অর্ষার বুক চিরেও দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। আসলে এই প্রসঙ্গে তার দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করা ব্যতীত মুখ ফুটে বলার কিছু নেই। আমিনা বেগম অর্ষার পাশে বসলেন, হাত ধরে বললেন, শোনো, যেহেতু তোমাদের বিয়েটা এমন হুট করে হয়ে গেছে, তাই আহনাফ কিন্তু এখনো রেগে আছে। ওর একটাই কথা, আমরা তোমার জীবন নষ্ট করেছি, কিন্তু তুমি তো সিচুয়েশনটা বুঝতে পারছো বলো। অর্ষা কিছু না বলে এবারও চুপ করে রইল। তিনি বললেন, আমরা তো ওকে তোমাদের বাসায় যাওয়ার কথা বলবোই, যতটুকু মনে হয় রাজি হবে না। এক্ষেত্রে তুমি ওকে রাজি করাতে পারবে, তুমি বললে শুনবে। এই পর্যায়ে অর্ষা বলল, যেতে না চাইলে জোর করাটা কি ঠিক হবে? বিয়ের পর প্রথম বাবার বাড়ি যাচ্ছ, স্বামী ছাড়া একা যাওয়াটা খারাপ দেখায়। মানুষজন নানান ধরনের কথা বলবে। এমনিতেও এভাবে বিয়ে হওয়ার কত উৎসাহী তো তারা রটাচ্ছে। তুমি শান্তভাবে বললেই রাজি হয়ে যাবে, পারবে না? অর্ষা ছোট করে বলল, আচ্ছা। রাতে খাবার টেবিলে আজ শুধু পরিবারের লোকজন। মেহমান সবাই আগেই খেয়ে শুয়ে পড়েছে। কাল সকাল সকাল সকলে নিজেদের বাড়িতে রওনা হবে, তাই খাওয়া দাওয়ার পাট আগেই চুকিয়ে ফেলেছে। আজ ডাইনিং রুমে আহিল উপস্থিত, কিন্তু সব সময়ের মতো চঞ্চল নয়, একদম স্তব্ধ। না তাকালে ওর উপস্থিতিও বোঝা যাবে না। অপরদিকে আহনাব গম্ভীর হয়ে বসে আছে। আফরিন আর অর্ষা সকলকে খাবার বেড়ে দেয়। জহির চৌধুরী বললেন, তোমরাও বসো। আমিনা বেগম চোখের ইশারায় জহির চৌধুরীকে প্রসঙ্গটি তুলতে বললেন। জহির চৌধুরী কেশে গলা পরিষ্কার করে বললেন, কোথায় চলে গিয়েছিলে সন্ধ্যায়? আহনাব খাচ্ছে চুপচাপ, মুখ না তুলেই গম্ভীর হয়ে বলল, বাইরে। কোনো দরকারি কাজ ছিল? দেখলে যে অর্ষার ভাই ভাবি এসেছে, বিদায় পর্যন্ত থাকা উচিত ছিল। আহনাব নিশ্চুপ। তিনি একটু চুপ থেকে বললেন, যাই হোক, কাল সকালে অর্ষাকে আর তোমাকে নিতে আসবে রুহুল, তৈরি থেকো। আহনাব খাওয়া থামিয়ে জিজ্ঞেস করল, নিতে আসবে মানে? মানে বিয়ের পর মেয়েরা যে শ্বশুর বাড়ি যায়, নায়র যায় যে। আফরিনও তো এসেছিল। তো যাক, আমি কেন? আমি কোথাও যেতে পারবো না। এটা কেমন কথা বললি বাবু? নিয়ম মানি না? বললেন আমিনা বেগম। আহনাব অল্প একটু খেয়ে হাত ধুয়ে ফেলে, তাচ্ছিল্য করে বলে, মানুষ কথা দিয়ে কথাই রাখে না। আর তো রইল নিয়ম। এগুলো কোনো বাধা ধরা নিয়ম নয় মা। আমরা নিজেদের স্বার্থে এসব নিয়ম মেনে থাকি। তবে অর্ষা যাক, আমার কোনো আপত্তি নেই। আহনাব কথা শেষ করে নিচের রুমে চলে যায়। জহির চৌধুরীর স্ত্রীর দিকে তাকান। আমিনা বেগমও হতাশ হয়ে তাকিয়ে থাকেন। শুধু আহিলি একদম ভাবলেশহীনভাবে খাচ্ছিল। খাওয়া শেষ করে সেও নিচের রুমে চলে যায়। অর্ষা খাবারের প্লেটে অযথা আঁকি বুকি করছে। শেষ ভরসা এখন সবাই তাকেই করছে। রেনু টেবিল গোছাতে গোছাতে বলল, আরে চিন্তা কইরেন না, অর্ষা আফারে তো ভাইজান রাগ দেখাইতে পারবো না। আফার প্রতি ভাইজানের অনেক মায়া। জহির চৌধুরী আর আমিনা বেগমকে নিয়ম করে খাওয়ার পরে ওষুধ খেতে হয়, তাই তারা নিজেদের রুমে চলে গেছেন। যাওয়ার পূর্বে সবকিছু পুনরায় বুঝিয়ে বলে গেছেন অর্ষাকে। এখন এখানে শুধু অর্ষা, আফরিন আর রেনু। রেনুর কথা শুনে আফরিন জিজ্ঞেস করল, তুমি কি করে জানলে? রেনু দাঁত বের করে হেসে বলে, আপনি যে কি কন্যা আফামনি, এইসব কি জানন লাগে? চোখে দেখলেই কন যায়। বাবা, তুমি দেখি অন্তর্জামীয় হয়ে গেছো। রেনু হাসল। আফরিন অর্ষাকে বলল, তুমি ঘরে যাও, ভাইয়াকে বলো গিয়ে। অর্ষা মাথা নাড়িয়ে রুমে চলে যায়। আহনাব সোফায় বসে ল্যাপটপে কিছু করছিল। অর্ষা কিভাবে কথা বলা শুরু করবে বুঝতে পারছে না। শাড়ির আঁচল ধরে আঙ্গুলে পেঁচাচ্ছিল। আহনাব একবার ওর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আজও কি সোফায় ঘুমাবে? প্রশ্ন শুনে অর্ষা ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। আহনাব বলল, তাহলে আমি উঠে যেতাম এখান থেকে। সোফাতেই ঘুমাবো। আচ্ছা। বলেই আহনাব বিছানায় চলে যায়। অর্ষা সোফায় গিয়ে বসে।
অনেকক্ষণ যাবৎ চুপ করে থেকে মনে সাহস সঞ্চয় করে কণ্ঠ পরিষ্কার করে বলে, একটা কথা বলতাম। আহনাব ল্যাপটপে কাজ করতে করতেই বলল, বলো। আপনি আমাদের বাসায় যাবেন না কেন? এমনি। অর্ষা এতটাই সাহস সঞ্চয় করে ফেলেছিল যে ফরফর করে বলা শুরু করলো, এমনি কেন? কে আপু থাকতো বলে? তার কথা মনে পড়বে বলে? আপনি না বলেছেন আপনি তাকে ভালোবাসতেন না? তাহলে সমস্যা কোথায়? কেয়ার নাম শুনে মাথায় রক্ত উঠে যায় আহনাবের। অপমানের কথা মনে পড়ে যায়। দগদগে ঘা আরও দগদগে হয়ে ওঠে। সে ল্যাপটপ ছুঁড়ে মারে ফ্লোরে। অর্ষা ভয়ে চমকে যায়। আহনাব চিৎকার করে বলে, তুমি কি পুরনো ঘা খুঁচিয়ে আরো অপমান করতে চাইছো আমায়? কেয়ার নাম কেন বললে? আমি বলেছি না ওর নাম আমার সামনে বলবে না। এমনিতেই তোমায় দেখলে মাথা ঠিক থাকে না, ওর কথা মনে হয়, আর রাগিয়ে জিদে ইচ্ছে করে নিজেকে শেষ করি। তাও কেন? আমি যাব না তোমাদের বাসায়, সেটা একবারই বলে দিয়েছি, সবার সামনে বলেছি। তাও কেন যাব না? ইত্যাদি ইত্যাদি কেন জিজ্ঞেস করা লাগবে বলো? অর্ষা ভয়ে কান্নাই করে ফেলে। পাশের ঘর থেকে আহিল অনেকক্ষণ যাবৎ সব শুনছিল। আর সহ্য করতে না পেরে সে এই ঘরে আসে। আহনাব তখনও রাগে ফুঁসছিল। আহিল রুমে এসে কান্নারত অর্ষার দিকে তাকাই একবার। আহনাবের ওপর রাগ দেখিয়ে চিৎকার করে বলে, তুমি ওর সাথে এমনভাবে কথা বলছো কেন? ছোট ভাইকে দেখে ওর মাথা আরও গরম হয়ে যায়। অর্ষা উঠে এসে আহিলকে থামানোর চেষ্টা করে। ওদের ঝগড়া শুনে বাড়ির সবাইও এই ঘরে চলে আসে। পরিস্থিতিটা আগে বোঝার চেষ্টা করে। ক্ষিপ্ত আহিলকে ঘর থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে এক ঝটকায় হাত সরিয়ে নেয় আহিল। আহনাব গম্ভীর কণ্ঠে বলে, তুই এখানে কেন এসেছিস? তুমি ওর সাথে খারাপ আচরণ কেন করছো? ওর দোষটা কোথায়? ও তো বিয়ে করার জন্য পাগল হয়ে যায়নি? যতদূর জানি দুই পরিবারের সম্মতিতে বিয়ে হয়েছে। ওকে নিয়ে যখন তোমার এতই সমস্যা, তখন কেন না করনি? আহনাবের রাগে মাথার রগ কাঁপছে। সে কৈফিয়ত দিতে ইচ্ছুক নয়। সেদিন তো সে হুঁশেই ছিল না। যখন জানলো কেয়া পালিয়েছে, এভাবে প্রতারণা করার ঠকানোর তো কিছু ছিল না। আহিল অর্ষাকে ধমক দিয়ে বলল, বেরিয়ে আয় ঘর থেকে। অর্ষা আহত দৃষ্টিতে তাকায়। সে কি করে বেরিয়ে যাবে? আহিলকে সে কিভাবে বোঝাবে এখন শুধু সে তার বন্ধুই নয়, বরং তার বড় ভাইয়ের বউ? অবস্থা বেগতিক দেখে বাবা মা আহিলকে জোর করে নিয়ে যায়। অর্ষা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। আহনাবের রাগ সীমা অতিক্রম করেছে। সে ক্ষুব্ধ হয়ে তাকিয়ে রয়েছে অর্ষার দিকে। রাগে ফুঁসে উঠে বলে, যেই মেয়ের প্রতি আমার চেয়ে আমার ভাইয়ের দরদ, মায়া, ভালোবাসা বেশি, তার সঙ্গে আমি সারা জীবন একসাথে থাকতে পারবো না। এটা বলে আহনাব প্রয়োজনীয় জিনিসপত্র গোছাতে শুরু করে। অর্ষা কাঁদতে কাঁদতে বলে, আপনিও কি ভাবেন আহিলের সাথে আমার সম্পর্ক রয়েছে? আহনাব এবার ধমক দিয়ে বলে, লিসেন, আমার ভাইকে আমি চিনি। ও যদি তোমায় ভালোবাসতো কিংবা তোমাদের মধ্যে কোনো সম্পর্ক থাকতো, তাহলে আর কেউ না জানলেও মা জানতো, আর মা সব জেনে শুনে তোমাকে আমার বউ করে আনতো না। শুনুন, আমার ভুল হয়েছে। আমি আর কখনো তার নাম বলবো না। আপনাকে আমাদের বাড়িতে যাওয়ার জন্য ফোর্সও করবো না। প্লিজ, আপনি আমার উপর রাগ করে সবাইকে ছেড়ে যাবেন না। এত রাতে বের হবেন না প্লিজ। আহনাব আর কিছু না বলেই জিনিসপত্র নিয়ে তৎক্ষণাৎ বাড়ি থেকে বের হয়ে যায়। জহির চৌধুরী আমিনা বেগম অনেক থামানোর চেষ্টা করে, কিন্তু সে বাবা মা কারোর বারণই শোনে না। জানালার কার্নিশে মাথা ঠেকিয়ে নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছে অর্ষা। বিবাহিত জীবন সম্পর্কে তার কোনো ধারণা স্পষ্টভাবে না থাকলেও অস্পষ্ট ছিল না, তাই বলে এত করুণ আর বিষাদময় বুঝি হয়? পরক্ষণে সে তার বোনকে বোঝাতে উঠে পড়ে লাগে। যেখানে বিয়েটাই স্বাভাবিক নয়, সেখানে সম্পর্ক স্বাভাবিক হবে এমন প্রত্যাশা করা আকাশ কুসুমী বটে। আজ একে একে সিনেমার দৃশ্যপটের মতো প্রতিটি দৃশ্য অর্ষার নেত্রদ্বয় পুনরায় দেখতে পাচ্ছে। আহিলের ফোনে এই বাড়ির দেয়ালে আহনাবের অনেক ছবি অর্ষা সহ বাকি বন্ধুরা দেখেছিল, তবে আহনাবকে সামনাসামনি আফরিনের বিয়েতেই প্রথম দেখে। প্রথম আলাপও শুরু হয় বিচ্ছিরি এক প্রসঙ্গ নিয়ে। আফরিনের বিয়ে ঠিক হওয়ার 3 দিন আগে থেকে অর্ষা সহ সকলকে আহিলের বাসায় থাকতে হবে বলে সিদ্ধান্ত জানিয়েছিল আহিল। বাকিদের সমস্যা না থাকলেও অর্ষার ঘোর আপত্তি ছিল।
তার তো বাকিদের মতো এত ভালো জামা কাপড় নেই যেগুলো সে এই বাড়িতে এসে পরবে। অনেক নয় ছয় বুঝিয়ে তখন আহিলের সিদ্ধান্ত পরিবর্তন করতে পেরেছিল, কিন্তু বিয়েতে যে পরে আসবে এমন ভালো জামাও তার ছিল না। অনেক বলে কয়ে কুসুমের হাত ধরে শাড়ি নিয়েছিল, শর্ত ছিল শাড়ির যেন কোনো ক্ষতি না হয়। কিন্তু বিধিবাম পুরো রাস্তা খুব সাবধান এবং সতর্কভাবে এলেও বিপত্তি বাঁধল নামার সময় শাড়ির আঁচল রিকশার কাঠের কোনায় বেঁধে গেল, যেটা সে একদমই খেয়াল করেনি। ভাড়া মিটিয়ে হাঁটার সময় শাড়ির আঁচলে টান লাগে এবং পিছনে তাকিয়ে দেখে অনেকখানি ছিঁড়ে গেছে। কষ্টে আফসোসে অর্ষার ইচ্ছে করছিল তখনই কেঁদে ফেলতে। এই ছেঁড়া শাড়ি পরে বিয়ে বাড়িতে যাবে নাকি নিজের বাড়িতেই ফিরে যাবে দ্বিধাদ্বন্দ্বে ভুগছিল। বিয়েতে না গেলে আহিল যে তুলকালাম কাণ্ড ঘটিয়ে ফেলত এতে কোনো সন্দেহ ছিল না। অগত্যা তাকে ছেঁড়া শাড়ি পরেই অনুষ্ঠানে উপস্থিত হতে হয়েছিল। সকলের দৃষ্টি থেকে যখন শাড়ির ছেঁড়া অংশটুকু লুকানোর জন্য জান প্রাণ দিয়ে চেষ্টা চালাচ্ছিল, তখনই সামনে এসে হাজির হয় স্বয়ং আহনাব, আর এসেই মুখের ওপর অমন প্রশ্নটি ছুড়ে দেয়। তখন আহনাবের ওপর মৃদু রাগ হলেও পরবর্তীতে যখন আহিলকে ডেকে নিয়ে নিজেই সাহায্যের কথা বলল, তখন রাগটুকু আর রইল না। এছাড়া অর্ষাকে কলেজে পৌঁছে দেওয়া, কুসুমের হাত থেকে বাঁচানো, হাসপাতালে ভর্তি করা, রাতে হাসপাতালেই থাকা, এসব কিছু সে পুনরায় কল্পনা করে। শুধু আফসোস লাগে এটা ভেবেই যেই মানুষটা তাকে একটা সময় এত সাপোর্ট করেছিল, আজ সেই মানুষটাই তাকে সহ্য করতে পারে না। ভাগ্য আসলেই বড্ড নির্দয় ও নির্মম। সহায় ভাগ্য কজনের হয় সেটা আদতেই তার জানা নেই। ড্রয়িং রুমে বসে শাড়ির আঁচলে মুখ গুজে কান্নাকাটি করছেন আমেনা বেগম। এমন হট্টগোলে অনেক মেহমানেরই ঘুম ভেঙে গেছে, তারাও এখন এখানে উপস্থিত। জহির চৌধুরী নির্বিকার ভঙ্গিতে বসে রয়েছেন। অনেকক্ষণ পর্যন্ত আমেনা বেগমের কান্না দেখে বললেন, এভাবে কাঁদছো কেন? তিনি কাঁদতে কাঁদতেই বললেন, তো কাঁদবো না, ছেলেটা এভাবে বাড়ি থেকে বের হয়ে গেল। ও তো ছোট বাচ্চা নয়, এত চিন্তা করো না। এই পর্যায়ে আফরিন বলল, ভাইয়াকে এভাবে জোর করা ঠিক হয়নি, তাও আবার অর্ষাকে দিয়ে বলানো, এটা বোকামি হয়ে গেল। জহির চৌধুরী বললেন, এখানে জোর করার কি দেখলি? সমাজ, নিয়ম নীতি এসব মানতে হবে না? বিয়ে যখন হয়েই গেছে তখন সব কিছু তো মানতে হবে। দুটো দিন ওই বাড়িতে থাকলে এমন কি সমস্যা হয়ে যেত ওর? মেয়েটা না হয় বলেছে যাওয়ার কথা, তার জন্য বাড়ি থেকে চলে যেতে হবে? শুধু অর্ষার জন্য নয়, আহিল যে রেগে গেল এতে মনে হয় ভাইয়ের রাগ আরো বেড়ে গেছে। কাকে কি বলবো, কারো থেকে তো কারো রাগ কম নয়। কথা শেষ করে তিনি রুমে চলে গেলেন। মেহমানটাও বুঝিয়ে সুঝিয়ে আমেনা বেগমকে ঘুমাতে পাঠিয়ে দিল। আফরিন গেল অর্ষার কাছে। অর্ষা তখনও জানালার কাছে ছিল। কি ভাবছো? অর্ষার কাঁধে মাথা রেখে জানতে চাইল আফরিন। অর্ষা চট করে গালে লেপ্টে থাকা চোখের পানিগুলো মুছে ফেলার জন্য ব্যস্ত হয়ে ওঠে। চোখের পানিতে গাল দুটো চিটচিটে হয়ে আছে। আফরিন ওর হাত ধরে বলল, আমার থেকে কান্না লুকাতে হবে না। একটু থেমে ফের বলল, সরি অর্ষা। অর্ষা নির্বাক দৃষ্টিতে কিয়ৎক্ষণ তাকিয়ে থেকে বলল, সরি কেন বলছো আপু? ভাইয়াকে রাজি করানোর দায়িত্ব তোমায় দেওয়া উচিত হয়নি, অযথা কত বকাঝকা শুনতে হলো। অর্ষা মুহূর্তেই অপ্রতিভ হয়ে উঠল। হাসার অভিপ্রায় করে বলল, আসলে উনি যাওয়ার নিয়ে তেমন রাগ করেনি। কে আপুর নাম শুনতে পারে না, আর আমিও একটু বেশি বেশি বলে ফেলেছিলাম, দোষ আমারও আছে। আফরিন হেসে ফেলে। অর্ষার গাল টেনে বলে, বাবা, এখনই স্বামীর দোষ ঢাকতে শিখে গেছো? অর্ষা অপ্রস্তুত হয়ে দৃষ্টি নামিয়ে ফেলে। সে এত সব ভেবে কিছু বলেনি। আফরিন তাড়া দিয়ে বলল, এখন যাও, চোখে মুখে একটু পানি দিয়ে আসো, আমি থাকবো আজ তোমার সাথে, আপত্তি নেই তো? অর্ষা দুদিকে মাথা নাড়িয়ে বলল, একদম না। আফরিন মিষ্টি করে হাসল। অর্ষার মনে হয় এই মানুষগুলোর জন্যে হলেও সবকিছুর সাথে নিজেকে মানিয়ে নিতে হবে। এর মাঝে ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে সময় অতিবাহিত হয়েছে ব্যাপক। কেটে গেছে দুটো দিন। অর্ষার আর নিজেদের বাড়ি যাওয়া হয়নি বললে ভুল হবে। আহনাবের বাড়ি থেকে যেতে দেয়নি। এমনিতেই সজ্ঞানে হোক বা অজ্ঞানে তাদের জন্য মেয়েটাকে কম কষ্ট সহ্য করতে হচ্ছে না। এখন যদি আহনাবকে ছাড়া বাপের বাড়ি যায় তাহলে পাড়া প্রতিবেশীদের কথার তোপে টিকে থাকতে পারবে না।
তাই রুহুলকেও একাই ফিরে যেতে হয়েছিল। দুটো দিনে গ্যাঞ্জাম পার্টির সকলেই এসেছিল অর্ষার কাছে। শুধুমাত্র এক বাড়িতে থেকেও আহিলের দর্শন সে পায়নি। ওই দিন রাতের ঘটনার পর কি আহিল ওর ওপর আরও রেগে গেছে? এসব ভাবতে ভাবতেই রেনুর সাথে টুকটাক রান্নার কাজ করছিল অর্ষা। আফরিন আজ শ্বশুর বাড়ি চলে যাবে, তাই ওর পছন্দ মতো সব কিছু রান্না করা হচ্ছে। আমিনা বেগম রান্নাঘরে এসে দেখেন অর্ষা অন্যমনস্ক হয়ে রয়েছেন। তিনি গিয়ে অর্ষাকে কিছুটা দূরে সরিয়ে বললেন, আগুনের এত কাছে কেন? অর্ষা কিছুটা লজ্জা পেল। তিনি বললেন,